তাহলে সেল চ্যাপ্টারের পরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের টিস্যু। এবার দেখো, আমরা আগের চ্যাপ্টারে পড়েছি সেল। মনে করো এটা যে কোনো একটা সেল। এবার যখন এরকম সিমিলার দেখতে সেল যখন একসাথে থাকবে, তোমরা কি টিস্যু আগে কোনো ক্লাসে পড়েছিলে অল্প স্বল্প? তাহলে এটা ভালো করে বোঝো। ধরে নাও এরকম অনেকগুলো সিমিলার দেখতে সেল, সিমিলার সেলস যখন একটাই ফাংশন করে, পারফর্মিং সেম ফাংশন, তখন ওটাকে বলে একটা টিস্যু। সিমিলার সেলের গ্রুপ যখন একটা ফাংশন করে, তখন ওই সেলের গ্রুপটাকে বলে হচ্ছে টিস্যু। বুঝলা জিনিসটা? যেমন ধরো এই রকম দেখতে আমাদের বডির মধ্যে এই রকম স্পিন্ডল শেপ দেখতে কিছু সেল দেখতে পাওয়া যায়। এই সেলগুলো যখন একসাথে হয়, অনেকগুলো এরকম সেল যখন একসাথে হয়, তখন কোন টিস্যু বানায়? সেটা নাম হচ্ছে মাসকিউলার টিস্যু। এই ধরনের টিস্যুকে বলে মাসকুলার টিস্যু। স্মুথ মাসল আমাদের স্টমাক, ইন্টারনাল অর্গানে এই ধরনের মাসলটাই থাকে। আচ্ছা, এইবার স্যার টিস্যু দিয়ে তারপরে কি হবে? এই রকম যখন টিস্যু যখন আবার গ্রুপ হয়, তখন বানায় হচ্ছে একটা অর্গ্যান। যেমন মনে করো বানালো স্টমাক। স্টমাক হচ্ছে আমাদের একটা অর্গ্যান। তাহলে সেল, ইয়েটা বোঝো, সেল, সেল থেকে তৈরি হচ্ছে টিস্যু, অনেকগুলো টিস্যু দিয়ে বানাচ্ছে হচ্ছে একটা অর্গ্যান। এইবার মনে করো এইরকম এই স্টমাকের সাথে আরো অনেক কিছু অর্গান আমি অ্যাড করে দিচ্ছি। ধরো স্টমাক, উপরে মনে করো ফুড পাইপ, নিচের দিকে মনে করো স্মল ইন্টেস্টাইন, এরকম আরো অনেকগুলো অর্গান আমি অ্যাড করে দিচ্ছি। এবার এইদিকে মনে করো লার্জ ইন্টেস্টাইন, এই দিক থেকে লার্জ ইন্টেস্টাইন অ্যাড করে দিলাম। সব এগুলো আরো অনেকগুলো অর্গানকে আমি অ্যাড করে দিলাম। তখন এটা হয়ে গেল একটা অর্গান সিস্টেম। এটা হয়ে গেল একটা অর্গান সিস্টেম। এবার অর্গান সিস্টেম, যেমন এটা কোন অর্গান সিস্টেম আমি আঁকালাম? ডাইজেস্টিভ সিস্টেম। আমি আঁকালাম ডাইজেস্টিভ সিস্টেম। এইরকম ডাইজেস্টিভ সিস্টেমের মতো তুমি যদি আরো অনেকগুলো অর্গান, এবার অর্গান সিস্টেমকে এবার যদি অ্যাড করো, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, যেমন যেটার মধ্যে থাকবে তোমার লাংস, নোজ, হেন তেন, নার্ভাস সিস্টেম যার মধ্যে থাকবে তোমার ব্রেইন, স্পাইনাল কর্ড, তারপরে মনে করো তোমার এপিথেলিয়াল সিস্টেম, এপিথেলিয়াল সিস্টেমের মধ্যে থাকবে তোমার স্কিন। এরকম যদি তুমি অনেকগুলো অর্গান সিস্টেমকে অ্যাড করো, তখন হয়ে যায় একটা হোল অর্গানিজম। মনে করো একটা মানুষ হলো, পুরো একটা মানুষ হলো। কি তাহলে আহ সিকোয়েন্সটা বুঝলা তো? এটাকে বলে বডি অর্গানাইজেশন। সেল, সেল দিয়ে হয় টিস্যু, টিস্যু দিয়ে হয় অর্গান, অর্গান দিয়ে হয় অর্গান সিস্টেম, আর অর্গান সিস্টেমস দিয়ে হয় একটা হোল অর্গানিজম। তাহলে টিস্যুর, এবার স্যার এটা কাদের মধ্যে দেখতে পাবো? নিশ্চয়ই তো ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে দেখতে পাবো না, যাদের বডি একটা সেল দিয়ে তৈরি। তাহলে এটা আমরা দেখতে পাই মেইনলি মাল্টি সেলুলার অর্গানিজমদের মধ্যে। এই অর্গানাইজেশনটা আমরা মাল্টি সেলুলারদের মধ্যেই দেখতে পাবো এখন। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে স্যার এটা থাকার কারণ কি? এইরকম ধরনের অর্গানাইজেশন হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তোমার ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেশনের কাজ করবে, রেসপিরেটরি সিস্টেম অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া, নার্ভাস সিস্টেম কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের কাজ করবে, ও কোনো কিছু সেন্সেশনকে বোঝা, তোমার বডির ভিতরের কাজগুলোকে মেনটেন করা। এপিথেলিয়াল সিস্টেম মনে করো তোমার স্কিন, হেন তেন, এগুলো তোমার বডিকে প্রোটেক্ট করার কাজে লাগবে। স্কেলিটাল সিস্টেম তোমার বডিকে শেপ দিবে। তো আলাদা আলাদা সিস্টেমের আলাদা আলাদা কাজ, ইয়েস অর নো? এটাকে বলে ডিভিশন অফ লেবার। এটাকে কি বলে? ডিভিশন অফ লেবার। লেবার মানে কি? কাজ। কাজকে আমি ডিভাইড করে দিলাম আলাদা আলাদা অর্গানের মধ্যে। যেমন মনে করো একটা বাড়িতে
কেউ মনে করো বাসন মাজছে, কেউ কাপড় কাচছে, কেউ রান্না করছে, কেউ ঘর টর মুছছে, এরকম ডিভিশন অফ লেবার, কাজগুলোকে ডিভাইড করে দেওয়া। তো স্যার মাল্টিসেলুলার অর্গানিজমের রেসপেক্টে ইউনিসেলুলার অর্গানিজমের তাহলে এটা কি ডিসঅ্যাডভান্টেজ বা কি অ্যাডভান্টেজ? ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে এই ডিভিশন অফ লেবারটা দেখতে পাওয়া যায় না। তুমি একটা এক্সাম্পল নাও, একটা অ্যামিবা, যে কিনা একটাই সেল দিয়ে তৈরি, এই একটা সেলই ডাইজেস্ট করছে, এই একটা সেলই ব্রিদিং করছে, এই একটা সেলই এক্সক্রিশন করছে, এই একটা সেলই মুভমেন্ট করছে, আবার এই একটা সেলই রিপ্রোডাকশন করছে। তাহলে একটা সেলের উপরে অনেক চাপ বাড়বে, ইয়েস অর নো? এই একটা সেলের উপরে অনেক প্রেসার বেড়ে যাবে কিনা? তো প্রেসার বেড়ে গেলে ও কোনো কাজই এফিশিয়েন্টলি করতে পারে না। সেই জন্য ইউনিসেলুলার অর্গানিজমের লাইফ স্প্যান অনেক ছোট হয়, লাইফ স্প্যান অনেক শর্ট হয়। একটা অ্যামিবা কতক্ষণ বাজে, কয়েক ঘন্টা বা একদিন, এরকম। কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমের ডিভিশন অফ লেবার থাকার জন্য, আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা অর্গান সিস্টেমকে ডিভাইড করে দেওয়ার জন্য মাল্টিসেলুলার অর্গানিজম অনেক কাজ অনেক এফিশিয়েন্টলি করতে পারে, তাই এদের লাইফ স্প্যান অনেক লং হয়। যেমন একটা হিউম্যানের লাইফ স্প্যান ধরে নাও মিনিমাম 60-50 বছর। হ্যাঁ, এদের লং লাইফ স্প্যান হয়, হ্যাঁ কি না? তো আলাদা আলাদা অর্গান সিস্টেমের আলাদা আলাদা যদি কাজ হয়, তাহলে আলাদা আলাদা টিস্যুর আলাদা আলাদা কাজ, তাহলে টিস্যুর মধ্যে থাকা সেলগুলোর আলাদা আলাদা কাজ। যেমন মনে করো, আমি যদি বলি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে থাকা সেল, আমি ডাইজেস্টিভ সিস্টেমের একটা অর্গান নিয়ে নিচ্ছি যেটা নাম হচ্ছে স্টমাক। এবার স্টমাকের মধ্যে অনেক রকমের সেল থাকে, পেপটিক সেল থাকে, তারপরে হচ্ছে অক্সিনটিক সেল থাকে, তারপরে হচ্ছে গ্ল্যান্ডিউলার সেল থাকে। পেপটিক সেল বানায় হচ্ছে পেপসিনোজেন বলে একটা এনজাইম, যে প্রোটিনকে ডাইজেস্ট করে। অক্সিনটিক সেল বানায় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। গ্ল্যান্ডিউলার সেল বানায় হচ্ছে মিউকাস। তাহলে একটা অর্গানের মধ্যেই দেখো তুমি ডিভিশন অফ লেবার দেখতে পাচ্ছ, ইয়েস অর নো? অ্যামং ডিফারেন্ট ডিফারেন্ট সেলস। তাহলে আলাদা আলাদা সেল এর আলাদা আলাদা কাজ হলে আলাদা আলাদা সেলের শেপও আলাদা আলাদা হবে, যেটা আমরা আগের চ্যাপ্টারে কিন্তু পড়েছি। why cells have different shapes? because different cells have different functions. তো ওটার মেন জায়গাটা এখানেই। তাহলে ব্যাপারটা হচ্ছে যে টিস্যু, প্রথমে দেখো এই যে টিস্যুর ডেফিনেশন, হোয়াট ইজ টিস্যু? সেলস অফ সিমিলার টাইপ পারফর্মিং সিমিলার ফাংশন গ্রুপ টুগেদার টু ফর্ম টিস্যু। হয়ে গেল। তারপরে টিস্যু দিয়ে কি তৈরি হবে? অর্গ্যান। অর্গ্যান দিয়ে কি তৈরি হবে? অর্গ্যান সিস্টেম। আর অর্গ্যান সিস্টেম দিয়ে কি তৈরি হবে? একটা হোল অর্গ্যানিজম, তাই কি না? এইবার তোমাকে আমি একটা জিনিস বললাম না যে স্যার টিস্যু থাকার অ্যাডভান্টেজ কি? তাহলে এখানে টিস্যুর ডেফিনেশনটা একটু মার্ক করে নাও। A tissue is a group of cells similar in structure that work together to perform a specific function. এবার তোমাকে টিস্যু থাকার অ্যাডভান্টেজ কিন্তু আমি এখানে বললাম ডিভিশন অফ লেবার, হ্যাঁ কি না? ডিভিশন অফ লেবার থাকলে কাজের এফিসিয়েন্সি বেড়ে যাবে কিনা? ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য বডি অ্যান্ড এনেবলস ইট টু ক্যারি আউট কমপ্লেক্স লাইফ প্রসেসেস। এক্সাম্পল সমেত করবা। যেমন অ্যানিমালের মধ্যে মাসেলের কাজ হচ্ছে মুভমেন্টে হেল্প করা, নার্ভাস টিস্যুর কাজ হচ্ছে মেসেজকে ক্যারি করা, এগুলো আলাদা আলাদা কাজ। প্ল্যান্টের মধ্যে যেমন জাইলেমের কাজ কি ছিল? ওয়াটারকে ট্রান্সপোর্ট করা, ওয়াটার অ্যান্ড মিনারেলসকে। ফ্লোয়েমের কাজ কি ছিল বলো? ফুডকে ট্রান্সপোর্ট করা, হ্যাঁ কি না? তো এইগুলা, এটা কিন্তু ডিভিশন অফ লেবার দিয়ে কিন্তু এটা তোমাকে ভালো করে এক্সপ্লেন করতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা লেখো, হোয়াট ইজ টিস্যু? ফার্স্ট কোয়েশ্চেন তোমরা প্রথমে লিখবা, হোয়াট ইজ টিস্যু? ফটাফট লেখো। এটা আগের বারের এর বই, এখান থেকে কিছু কিছু জিনিস লাগবে। হ্যাঁ, ওটা আমি বলে দিব। প্রথমে লিখলে তো হোয়াট ইজ টিস্যু। এবার সেকেন্ড কোয়েশ্চেন লেখো, হোয়াট ইজ দ্য লেভেল অফ অর্গানাইজেশন
What is the level of organization in multicellular organisms? In multicellular organisms. মাল্টিসেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের অ্যান্সারটা কি লিখবা? সেল, অ্যারো দিয়ে টিস্যু, অ্যারো দিয়ে অর্গান, আর অ্যারো দিয়ে অর্গান সিস্টেম দিয়ে অর্গানিজম। এরকম এটা হচ্ছে অ্যান্সার, ছোট আসবে আর কি, 1 মার্কস। নেক্সট কোশ্চেন লিখো, হোয়াট ইজ ডিভিশন অফ লেবার? হোয়াট ইজ ডিভিশন অফ লেবার? ডিভিশন অফ লেবারের আর তার সাথে একসাথে লিখবা যে গিভ এক্সাম্পল। হোয়াট ইজ ডিভিশন অফ লেবার, গিভ এক্সাম্পল। এই 3টা কোয়েশ্চেন কিন্তু বুক থেকে হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টিস্যু? এই যে দেখো, এই ইম্পর্টেন্স অফ টিস্যু, এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে। এই 4টা পয়েন্টের মধ্যে তোমাদের মোটামুটি সবগুলোই বলে দিয়েছি। 1 নম্বর পয়েন্ট কি দেওয়া আছে দেখো, 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে ডিভিশন অফ লেবার, ডিসকাস করেছি। 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে অর্গানাইজেশন, লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম। 3 নম্বর বলেছি ওয়ার্কলোড অনেক কমে যাবে। টিস্যু আলাদা আলাদা সেলের মধ্যে কাজগুলো ভেঙে ভাগ করে দিলে ইন্ডিভিজুয়াল সেলের ওয়ার্কলোড অনেক কমে যাবে। তাহলে কি হয়ে যাবে, অনেক বেশি এফিসিয়েন্টলি কাজ করতে পারবে, অনেক এফিসিয়েন্সি বেড়ে যাবে। যত এফিসিয়েন্সি বেড়ে যাবে সার্ভাইভালটাও অনেক বেড়ে যাবে, মানে বেশি দিন বাঁচবে। তাহলে এটা হয়ে গেল তোমার ইম্পর্টেন্স অফ টিস্যু। তোমরা এই পয়েন্টগুলো একটু ফটাফট এখান থেকে লিখে নাও। দেখো, এখানে একটা দারুণ কোয়েশ্চেন আছে, আর এই কোয়েশ্চেনটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, যে হোয়াই আর প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল টিস্যু ডিফারেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে দেখো যে তোমরা এখান থেকে একটা ব্র্যাকেট করো, যে এখান থেকে একটা ব্র্যাকেট করো, এটা পয়েন্ট নাম্বার 1, মানে ডিফারেন্স গুলো। এদিকে তাকাও, মোস্ট প্ল্যান্টস আর ফিক্সড ইন ওয়ান প্লেস। ওরা এক জায়গাতেই থাকে, তো ওদেরকে স্টে ফর্ম, শক্ত থাকতে হয়, আপরাইট মানে সোজা দাঁড়িয়ে থাকতে হয়। সেই জন্য ওদের সেলের বাইরের দিকে কি থাকে, সেল ওয়াল, যেটা ওদেরকে কি প্রোভাইড করে, রিজিডিটি, স্ট্রেংথ প্রোভাইড করে। কিন্তু অ্যানিমালকে কি করতে হয়, মুভ করতে হয়, হ্যাঁ কি না? কিছু এক্সাম্পল বাদ দিয়ে, যেমন স্পঞ্জ মুভ করতে পারে না। তো অ্যানিমালকে যেহেতু মুভ করতে হয়, তাই আমাদের অ্যানিমালের কিন্তু সেল ওয়াল থাকলে চলবে না। অ্যানিমালের বডিটা তখন কিন্তু শক্ত হয়ে যাবে। অ্যানিমালকে মুভ করার জন্য কি দরকার, বডির ফ্লেক্সিবিলিটি দরকার, ইয়েস অর নো? তো ফ্লেক্সিবিলিটি থাকার জন্য, মানে রাখার জন্য, মানে ওরা নিজেদের, আমরা নিজেদের সেলের শেপ চেঞ্জ করতে পারি, আর ওটা আমাদের বডিকে ফ্লেক্সিবিলিটি দেয়। তার জন্য আমরা বডিকে মুভ করতে পারি আর লোকোমোশন করতে পারি। এটা পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে প্ল্যান্টস এর 2 নাম্বার ডিফারেন্স হচ্ছে এখান থেকে, যে মোড অফ নিউট্রিশনটা দুজনের আলাদা। প্ল্যান্টের বডি, প্ল্যান্টের নিউট্রিশন কি, ফটোসিনথেসিস করে করে কিনা, সোলার এনার্জি দিয়ে সিনথেসিস করে, যেটাকে ফটোসিনথেসিস বলে। তো প্ল্যান্টের টিস্যু এমন ভাবে তৈরি যাতে ওরা এই কাজটা করতে পারে। অন দি আদার হ্যান্ড অ্যানিমাল তো ইয়ে করতে পারে না। অ্যানিমাল হচ্ছে কি, ফুডকে কি করে, তৈরি করে না ডাইজেস্ট করে? ডাইজেস্ট করে। তো অ্যানিমালের টিস্যু তাই ওইভাবেই তৈরি যাতে ওরা ফুড ডাইজেস্ট করতে পারে। তাহলে এখান থেকে এত দিয়ে একটা ব্র্যাকেট করে দাও। 3 নাম্বার ডিফারেন্স এখান থেকে ব্র্যাকেট করো। এটা হচ্ছে 3 নাম্বার ডিফারেন্স। প্ল্যান্টের ট্রান্সপোর্ট সিস্টেম আলাদা,
প্ল্যান্টের ট্রান্সপোর্ট ফুড ওয়াটার এগুলোর জন্য আলাদা পার্ট থাকে, জাইলেম ফ্লোয়েম এগুলো থাকে, কিন্তু অ্যানিমালের কি ব্লাড ভেসেলস থাকে, একই না? এত অব্দি একটা পয়েন্ট করে দাও। 3 নম্বর চলে আসো, গ্রোথ। প্ল্যান্টের গ্রোথ সারা জীবন ধরে হয়, প্ল্যান্ট মরে যাওয়া পর্যন্ত, ইভেন মরে যাওয়া গাছের থেকে অনেক সময় একটু পাতা বেরিয়ে আসে, হ্যাঁ কি না? কি বুঝতে পারলে না? তুমি একটা গাছ কেটে দিলা, গাছের মনে করো শুধু ট্রাঙ্কটা পড়ে আছে, দেখবে ওখান থেকে কচি ডাল একটু বেরিয়ে আসে। তো প্ল্যান্টের গ্রোথ আর অ্যানিমালের গ্রোথ কিন্তু আলাদা, যে দ্য গ্রোথ প্যাটার্ন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর অলসো very vary because the tissue responsible for growth differ in structure and function। তাহলে এইটা হয়ে গেল তোমার 4 নম্বর পয়েন্ট। এই 4টা পয়েন্টের জন্য প্ল্যান্ট টিস্যু আর অ্যানিমাল টিস্যু কিন্তু ডিফারেন্ট হয়। যদি এগুলোকে ছোট করে লিখতে চাও, তাহলে এখানেও আছে প্ল্যান্ট টিস্যু অ্যানিমাল টিস্যুর ডিফারেন্স কলাম করে। এখানে আমিও আমিও 4টা পয়েন্টকেই মার্ক করেছি। পরে এটা ভিডিও থেকে দেখে নিও, এখন আর লেখার দরকার নেই, হ্যাঁ। যেই 4টে পয়েন্ট এখানে ইয়ে করা আছে সেই 4টে পয়েন্ট। তাহলে নেক্সট কোয়েশ্চেন লেখো, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্ল্যান্ট টিস্যু অ্যান্ড অ্যানিমাল টিস্যু? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্ল্যান্ট টিস্যু অ্যান্ড অ্যানিমাল টিস্যু? আচ্ছা, এবার দেখো প্ল্যান্টের একটু গ্রোথ প্যাটার্নটা আমরা দেখি। দ্য টিস্যু ফর গ্রোথ ইন প্ল্যান্ট, এখান থেকে একটা প্ল্যান্টের আমরা দেখেছি লেন্থ মানে হাইট ইনক্রিজ হয়, স্টেমের হাইট ইনক্রিজ হয়, রুটের ডেপথ ইনক্রিজ হয়। 2 নম্বর আমরা দেখেছি প্ল্যান্টের গার্থ মানে থিকনেস। একটা প্ল্যান্ট, ছোট আম গাছ ছোটবেলায় এতটা মনে করো ওয়াইড ছিল, কিন্তু যখন ও বড় হয়ে যায় তখন ওর ট্রাঙ্কটা অনেকটা মোটা হয়ে যায়, হ্যাঁ কি না? তো ওর থিকনেস মানে ওর গার্থটাও ইনক্রিজ হয়। 3 নম্বর হচ্ছে প্ল্যান্টের মধ্যে আমরা রিগ্রোথের একটা প্যাটার্ন দেখি, মানে ধরে নাও কোনো গ্রেজিং অ্যানিমাল প্ল্যান্টের একটা ডাল খেয়ে নিল, কিন্তু ওই ওই খেয়ে নেওয়ার মানে ডালের থেকেও কিন্তু আবার নতুন ডাল বেরোয়, রিগ্রো করে, হ্যাঁ কি না? তো প্ল্যান্টের মধ্যে নিশ্চয়ই তার মানে এমন ধরনের টিস্যু আছে, কথা বলো না, এই আমার ডিস্টার্ব হচ্ছে, সামনে থেকে একটু অ্যাক্টিভিটি করো না। প্ল্যান্টের মধ্যে এমন ধরনের কিছু টিস্যু থাকে যে টিস্যুর জন্য প্ল্যান্ট এই ধরনের গ্রোথ প্যাটার্ন দেখায়। ক্লাস 11-এ পড়বা যদি বায়োলজি নাও। প্ল্যান্টের গ্রোথ প্যাটার্ন 2 রকমের হয়, একটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক, একটা জিওমেট্রিক। অ্যারিথমেটিক আর জিওমেট্রিক 2 রকমের গ্রোথ প্যাটার্ন হয়। অ্যারিথমেটিক মানে প্লাস করে করে, মানে একটা সেল থেকে দুটা, দুটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এক এক করে প্লাস হচ্ছে। আর জিওমেট্রিক মানে মাল্টিপ্লাই ফর্মে হয়, মানে একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, 2 × 2 = 4, চারটা থেকে আটটা, মানে 4 × 2 = 8। তো অনেক রকম ভাবে প্ল্যান্টের গ্রোথের অনেক প্যাটার্ন আছে। তো এনিওয়ে, তো এখানে একটা দারুণ এক্সপেরিমেন্ট আছে যে প্ল্যান্টের যে কোনো, মনে করো এটা হচ্ছে প্ল্যান্টের একটা স্টেম, আর এটা মনে করো প্ল্যান্টের রুট। প্ল্যান্টের স্টেমের টিপেও এক ধরনের টিস্যু থাকে, প্ল্যান্টের রুটের টিপেও ওই সেম টিস্যুই থাকে। এই টিস্যুর যখন সেলগুলো ডিভাইড করে, এই টিস্যুর সেলগুলো যখন ডিভাইড করে, তখন প্ল্যান্টের হাইটটা ইনক্রিজ হয়, দেখো কি বোঝা গেল? আর রুটের এই এই টিপের ওই সেলগুলো যখন ডিভাইড করে, তখন রুটের ডেপথ ইনক্রিজ হয়। এই টিপের মধ্যে থাকা এই টিস্যুগুলোর নাম হচ্ছে এপিকাল মেরিস্টেম। এপিকাল মানে টিপ, যেহেতু এটা টিপে পাওয়া যায়, প্ল্যান্টের একদম টিপে পাওয়া যায়, রুট বলো শুট বলো তার টিপে লোকেট করে, তাই টিপের আর একটা নাম হচ্ছে এপিকাল। আর গ্রোয়িং টিস্যুর নাম হচ্ছে মেরিস্টেম, মেরিস্টেম্যাটিক টিস্যু। তো এটার একটা অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিটাতে তুমি জার এ আর জার বি দুটো নিয়ে দেখতে পাচ্ছ তো, এরকম দুটো তুমি সেট আপ বানালা, যে দুটো জারের মধ্যে একটু জল নিলা, জলের মধ্যে তুমি পেঁয়াজটাকে এমন, দুটো পেঁয়াজকে এমন ভাবে রাখলা যাতে পেঁয়াজের রুটটা জলের সাথে টাচ করে থাকে। এইবার তুমি এটাকে আহ, তুমি এটাকে 3 দিন পর্যন্ত রাখলা। 3 দিন রাখার পরে
তুমি জার বি এর রুটের টিপটা 1 সেন্টিমিটার কেটে দিলা। কোনটার? যার বি এর রুটের টিপটা 1 সেন্টিমিটার, মনে করো এতটা ছিল, তুমি এতটা মনে করো কেটে দিলা রুটের টিপটা। করার পরে এবার তুমি আরো 4-5 দিন ধরে আরো তুমি ইয়ে করো, অবজার্ভ করো। তুমি দেখবা যে যেই অনিয়নের রুটের টিপটা কাটা হয়নি ও গ্রো করেই যাচ্ছে। বুঝতে পারলা কথাটা? কিন্তু যেই অনিয়নের রুটের টিপ গুলো কেটে দেওয়া হয়েছিল, ওটার রুট আর গ্রো করছে না। কেন? কারণ আমি এখনই কি বললাম, রুটের টিপে টিপে কোন টিস্যু থাকে? এপিকাল মেরিস্টেম। তাহলে এর মধ্যে এখনো এপিকাল মেরিস্টেম এটা এক্সিস্ট করছে, সেলগুলো ডিভাইড করছে, আর সেল টিস্যু তোমার হচ্ছে রুটের লেন্থটাও বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে যখন আমি কেটে দিয়েছি তখন আর এখানে এপিকাল মেরিস্টেম আর এখানে থাকলো না। তো না থাকলে কি আর রুটটা কি আর গ্রো করবে? করবে না। তাহলে দেখো এখানে এই গ্রাফটা দেখো, এটা হচ্ছে জার এ, এই ব্লু কালারটা, আর রেড কালারটা হচ্ছে জার বি। তাহলে ব্লু কালারের দেখো রুটের গ্রোথ হয়েই যাচ্ছে কন্টিনিউ আফটার আফটার ডে 3, যেই দিন আর কি কাটা হয়েছিল। কিন্তু 3 নাম্বার দিনের পর থেকে 4 নাম্বার দিন থেকে তুমি গ্রুপ বি অনিয়নের তুমি রুটের গ্রোথটা অবজার্ভ করো। 3 নাম্বার দিন পর্যন্ত বাড়লো, তারপরে আর বাড়ছে না মানে কমে যাচ্ছে বা ওই একই থাকছে, ওই সেম লেভেলেই থাকছে। কি পারবা তো এরকম গ্রাফ রিলেটেড কোশ্চেন দিলে? তো এটা এটা ফিল আপ তোমাকে করতে হবে না, তোমাকে এটা করার জন্য বাড়িতে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা করে তোমাকে মেজার করে লিখতে হবে কত সেন্টিমিটার হচ্ছে ডে বাই ডে, ডে 1-এ কত হলো, ডে 2-তে কত হলো। তো আমি একটা ফিকশনাল আর কি বলে দিচ্ছি, আহ, সে মনে করো যার এ, তো ডে 1-এ ধরো 2 সেন্টিমিটার ছিল, ডে 2-তে 3, ডে 3-তে 4, ডে 4-এ 5, ডে 5-এ 6, ডে 6-এ 7, ডে 7-এ 8 সেন্টিমিটার মধ্যে হলো। কিন্তু এবার যার বি ডে 1-এ মনে করো 2 সেন্টিমিটার, ডে 2-তে মনে করো 3 সেন্টিমিটার, ডে 3-তে মনে করো 4 সেন্টিমিটার। এবার ডে 3-তে তো 4 সেন্টিমিটার গ্রো করার পরে ওর রুটের টিপটা কেটে দেওয়া হলো, হ্যাঁ কি না? কত সেন্টিমিটার কেটে দেওয়া হয়েছিল বলো তো? 1 সেন্টিমিটার। তাহলে 4 - 1 করো, কত হয়? 3 সেন্টিমিটার। ইয়েস অর নো? তাহলে 3 সেন্টিমিটার ডে 4, 5, 6, 7 এগুলাতেও কত সেন্টিমিটারই থাকবে? 3 সেন্টিমিটার। তাহলে এখানে গ্রাফ, স্যার এখানে গ্রাফটা একটু নিচের দিকে নেমে গেল কেন? এইখানে গ্রাফটা একটু নিচের দিকে নেমে গেল কেন? কারণ ডে নাম্বার 3 পর্যন্ত ছিল 4, তারপরে 1 সেন্টিমিটার কেটে দিল না, কেটে দেওয়ার জন্য একটু নিচে চলে আসলো, মানে 3 এবার হলো। এবার 3 থেকে আর বাড়ছে না। বুঝতে পারছো তো ব্যাপারগুলো? এইটা হচ্ছে তোমার, আমি একটু ফিকশনালি আর কি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার মতো করে বলে দিলাম। আচ্ছা দেখো, তাহলে এই এক্সপেরিমেন্টটাতে আমরা দেখলাম যে যে রুট এ, যেটা যেটার মনে করো টিপটা কাটা হয়নি, এটা কন্টিনিউ টু গ্রো, বাট রুট বি যেটা সে এখানেই স্টপ হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এ কনক্লুশন কি দাঁড়ালো, এ অবজারভেশন, রুট ইন জার এ কন্টিনিউ টু গ্রো ইন লেন্থ। পয়েন্ট নাম্বার 2, রুট ইন জার বি স্টপ গ্রোয়িং আফটার দ্য টিপ আর কাট। তাহলে এখান থেকে বোঝা গেল যে তার মানে টিপের মধ্যে ওখানে কিছু না কিছু একটা সেল, এক ধরনের সেল আছে। তো স্যার এবার ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদেরকে ক্লাস সেল চ্যাপ্টারে আমি তোমাদেরকে সেল ডিভিশন পড়িয়েছি। সেল ডিভিশন 2 রকমের ছিল, মাইটোসিস আর মিওসিস। তো গ্রোথের জন্য কোন ধরনের সেল ডিভিশন দরকার? মাইটোসিস। So you may recall observing mitosis in onion root tip in chapter 2, cell the building block of life. This observation confirms that root tips contain actively dividing cells. রুটের টিপে এমন সেল আছে যেটা অ্যাক্টিভলি ডিভাইড করেই যাচ্ছে। তো এই ধরনের টিস্যুকে বলে এপিকাল মেরিস্টেম, মনে রাখবা। এই ধরনের মেরিস্টেমকে বলে এপিকাল মেরিস্টেম। তাহলে এপিকাল মেরিস্টেম তোমাদের হয়ে গেল 3.2.1, এটা হয়ে গেল, এটা এক ধরনের গ্রোয়িং টিস্যু। আর এক ধরনের গ্রোয়িং টিস্যু দেখতে পাওয়া যায় 3.2.2, সেটাকে বলা হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম। এটাও কিন্তু সেলগুলো ডিভাইড করতে থাকে, এটারও। মেরিস্টেম লেখা আছে মানেই ভাববা এগুলো গ্রোয়িং টিস্যু, প্ল্যান্টের এগুলো গ্রোয়িং টিস্যু।
তো মনে করো ধরে নাও একটা ম্যাঙ্গো ট্রি আছে, এইরকম মনে করো এখন এর থিকনেস। এবার কয়েক বছর পরে ম্যাঙ্গো ট্রিটা অনেকটা মোটা হয়ে গেল, যেটার স্টেমটা অনেকটা বড় হয়ে গেল, বড় মনে করো ক্যানোপি হয়ে গেল। এই স্টেমটার যদি তুমি এখান থেকে কাটো, যদি কেটে নাও, কেটে নিয়ে যদি তুমি এই ফিগারটা দেখো, ফিগার 3.4, তাহলে তুমি দেখতে পাবে এখানে অনেকগুলো রিং দেখা যাচ্ছে, ইয়েস অর নো? এই রিং গুলোকে বলে ক্যাম্বিয়াম। এই রিং গুলোর নাম হচ্ছে ক্যাম্বিয়াম। ঠিক আছে, এই ক্যাম্বিয়ামের মধ্যেও কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু থাকে। ক্যাম্বিয়াম কোথায় পাওয়া যায়? এই যে দেখো বিনিথ দা বার্ক, বার্কের নিচে দেখতে পাওয়া যাচ্ছে ক্যাম্বিয়াম, সেন্টারের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে ভাস্কিউলার ক্যাম্বিয়াম বলে। আহ, একদম বার্কের নিচে আমি এখানে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। মনে করো এটা একটা স্টেম, স্টেম এর কাট পার্টকে দেখছো, এইটা মনে করো বার্ক। বার্কের নিচে যে ক্যাম্বিয়ামটা থাকে, এইটাকে বলে কর্ড ক্যাম্বিয়াম। এটাকে কর্ড ক্যাম্বিয়াম বলে। কিন্তু যদি একটু সেন্টারের দিকে যদি তুমি ক্যাম্বিয়াম পাও, সেন্টারের যে ক্যাম্বিয়াম গুলো, এগুলোকে বলে ভাস্কিউলার ক্যাম্বিয়াম। এগুলো সবই হচ্ছে ভাস্কিউলার ক্যাম্বিয়াম। তো যেই ক্যাম্বিয়ামই হোক, এই ক্যাম্বিয়াম গুলো কিন্তু গ্রোয়িং হয়। এবার ব্যাপারটা বোঝো, এই ক্যাম্বিয়ামের সেলগুলো যত ডিভাইড করবে, এইদিকে তাকাও, ক্যাম্বিয়ামের সেলগুলো যত ডিভাইড করবে, এইদিকে মনে করো সেল ডিভাইড করে যাচ্ছে, তাহলে গাছের কি কি বাড়ছে? ডায়ামিটারটা বাড়ছে, ইয়েস অর নো? তো ডায়ামিটার মানে গার্থ ইনক্রিজ হচ্ছে। তাহলে গার্থ ইনক্রিজ হয় কোন মেরিস্টেম দিয়ে? তুমি বলবা হচ্ছে ল্যাটেরাল মেরিস্টেম দিয়ে। এই ভাস্কুলার ক্যাম্বিয়াম আর কর্ড ক্যাম্বিয়াম কিন্তু ল্যাটেরাল মেরিস্টেমের এক্সাম্পল। তাহলে এইখানে দেখো, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ভিতর থেকে প্রচুর কোয়েশ্চেন আসার চান্সেস আছে। আর এই বছর আমি দেখলাম যে সবগুলো স্কুলেই, সারদা বলো, টেকনো বলো, তারপরে হচ্ছে নারায়ণা বলো, সবাই একটা ট্রেন্ড ফলো করছে, ইনসাইট ফ্রম এনসিইআরটি। একদম প্যারাগ্রাফের ভিতর থেকে কোয়েশ্চেন দেওয়া দিচ্ছে কিন্তু। হোক আগের সিলেবাসে, আগের রেফারেন্স বই কিন্তু কেউ ইয়ে দিচ্ছে না। আমি যেমন সেল চ্যাপ্টারে অনেক কিছু ডিটেইলে পড়িয়েছিলাম নাকি না, ওগুলা কিছুই কিন্তু আসে নাই। যা আসছে সব ইনসাইড এনসিইআরটি থেকেই কিন্তু এসছে। এই ইনসাইড কিন্তু খুব ভালো করে পড়বা, যে আহ মনে করো এই অবজারভেশনটা তুমি এখান থেকে হচ্ছে এত অব্দি পড়বা। এই রিং গুলোর একটা নাম আছে অ্যানুয়াল রিং। অ্যানুয়াল গ্রোথ রিং বলে এই রিং গুলোকে, মানে ক্যাম্বিয়াম গুলোর আর একটা নাম। তুমি যদি এই ক্যাম্বিয়াম মানে এই রিং গুলোকে যদি কাউন্ট করো, কাউন্ট করলে তুমি হচ্ছে এই ট্রি এর এজ কাউন্ট করে করে ফেলতে পারবা। যদি তুমি 50টা রিং পাও, তার মানে ভাববা এই ট্রি এর এজ হচ্ছে 50 ইয়ার্স। ঠিক আছে, এই রিং গুলো স্যার কেন তৈরি হয়? কারণ প্ল্যান্ট স্প্রিং অর সামারের টাইমে বেশি গ্রো করে, আর অটাম আর উইন্টারের টাইমে কম গ্রো করে। তো গ্রোথের ডিফারেন্সের জন্য এই রিংটা তৈরি হয়, বুঝলো তো? ওগুলা পরে বড় বড় হলে পড়বা। এই যে দেখো এখানে, some annual ring are wide and some are narrow, reflecting the favorable or unfavorable growth condition. বলো আমাকে, আমি তোমাকে যে দুটো সিজন বললাম, দুটো সিজনের মধ্যে গ্রোথের জন্য কোনটা ফেভারেবল হবে? সামার নাকি উইন্টার? সামার হচ্ছে ফেভারেবল কন্ডিশন, আর উইন্টার হচ্ছে আনফেভারেবল কন্ডিশন। তাহলে আমাকে বলো তো, ফেভারেবল কন্ডিশনে ওয়াইড হবে নাকি ন্যারো হবে রিংটা? ওয়াইড হবে, হ্যাঁ, এগুলা অ্যানালাইসিস করতে হবে। আর আনফেভারেবল মানে উইন্টারের টাইমে রিংটা হবে কি বলতো? ন্যারো। এবার ন্যারো ওয়াইড মানেটা কি স্যার? ন্যারো ওয়াইড মানে হচ্ছে, দেখো, আমি যদি এইখানে রিংটা ড্র করি, এইটা আমি ন্যারো রিং ড্র করলাম। আর এর বাইরে যদি আর একটা রিং ড্র করি, এটাও আমি ন্যারো রিং ড্র করলাম, এটাও ন্যারো রিং ড্র করলাম। এই যে দেখো, এইটা ন্যারো রিং আর এইটাও ন্যারো রিং।
এবার দুটো ন্যারো রিং এর মাঝখানে যে রিংটা, এইটা এইটা হচ্ছে তোমার ওয়াইড রিং। বুঝলা? তার মানে এইটা ছিল উইন্টার, উইন্টারের পরে আসলো সামার, সামারের পরে আবার আসলো উইন্টার, তাহলে এর পরের রিংটা আবার ওয়াইড হবে, এই যে এইটা। তারপরে আবার একটা ন্যারো রিং হবে, বুঝলা তো? এগুলোকে বলে তাই অ্যানুয়াল রিং। এই অ্যানুয়াল রিং কাউন্ট করলে তুমি একটা ট্রি এর এজ কেও বলে দিতে পারবা। ডিউরিং পার্টিকুলার ইয়ার বাই কাউন্টিং, এই যে দেখো, বাই কাউন্টিং দিস অ্যানুয়াল রিং সায়েন্টিস্ট ক্যান এস্টিমেট the age of a tree and also understand the climatic condition under which it grew। তাহলে এটা হয়ে গেল তোমার ল্যাটারাল মেরিস্টেম। আচ্ছা, তাহলে এবার চলে আসো হচ্ছে ল্যাটারাল মেরিস্টেমের ফাংশন হয়ে গেল এখান থেকে এত অবধি। এবার নেক্সট চলে আসো ইন্টারক্যালারি মেরিস্টেম। এটা আর একটা মেরিস্টেম 3.2.3, ইন্টারক্যালারি মেরিস্টেম। এবার মেরিস্টেম মানে আমি কি বললাম, কিরকম ধরনের টিস্যু হবে? গ্রোয়িং টিস্যু, হ্যাঁ কি না? ধরে নাও গাছে একটা টব লাগানো আছে, গাছে একটা টব লাগানো আছে না, টবে একটা গাছ লাগানো আছে। তো টবে একটা গাছ লাগানো আছে, মনে করো একটা গোলাপ গাছ। তো গোলাপ গাছের স্টেমটা আগে মনে করো অনেকটা লম্বা ছিল, কিন্তু গোলাপ গাছের তুমি এই স্টেমটা এখান থেকে তুমি কেটে দিলা। কেটে দিলে দেখবা কাটা জায়গাটার নিচ থেকে নতুন আরো ব্রাঞ্চেস বেরোচ্ছে। এটা আবার কি করে হয়? এইটা হয় হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম থাকার জন্য। এইটা আর এক ধরনের মেরিস্টেম। এবার ইন্টারক্যালারি মেরিস্টেম জিনিসটা কি, খুব ভালো করে শিখবা। ধরে নাও এইটা হচ্ছে একটা স্টেম, এবার এই স্টেমের এইখান থেকে একটা লিফ বেরোচ্ছে, এইখান থেকে মনে করো আর একটা লিফ বেরোচ্ছে। লিফ যেই পয়েন্ট থেকে বেরোয় সেই পয়েন্টকে বলে নোড। সেই পয়েন্টকে কি বলে? নোড বলে। আর দুটো নোডের মাঝখানের যে ডিস্টেন্সটা, এইটাকে বলে ইন্টার নোড। এটাকে কি বলে? ইন্টার নোড। তো এই নোডের মধ্যে থাকে ইন্টারক্যালারি মেরিস্টেম, ইন্টার নোডে থাকে ইন্টারক্যালারি মেরিস্টেম, এই নোডে আছে ইন্টারক্যালারি মেরিস্টেম। তো যখনই তুমি একটা গাছকে, কথা বলছো কেন? যখনই তুমি একটা গাছকে মনে করো এখান থেকে কেটে দিলা, তখন কি হয় যে গাছের লেন্থটাকে বাড়ানোর জন্য আবার এই নোডের ইন্টারক্যালারি মেরিস্টেম গুলো আবার গ্রো করে নতুন আর একটা ব্রাঞ্চ বানিয়ে দেয়। এখান থেকে তখন পাতা বেরোবে, নতুন একটা ডাল বেরিয়ে আসবে, বুঝলা? এখান থেকে আর একটা নতুন ডাল বেরিয়ে আসবে, এরকম। এই যে বার্ড গুলোকে হলো, এগুলোকে বলে অ্যাক্সিলারি বার্ড। এগুলোকে অ্যাক্সিলারি বার্ড বলে। স্যার অ্যাক্সিলারি বার্ড আবার কি? এই যে স্টেম, এই যে লিফ, লিফ আর স্টেমের মাঝখানের অ্যাঙ্গেলকে বলে অ্যাক্সিল। আর এই অ্যাক্সিলের মধ্যে থেকে যদি কোনো বার্ড বেরোয় তখন ওটাকে বলে অ্যাক্সিলারি বার্ড। স্যার এরকম কি আরো কোনো বার্ড হয়? হ্যাঁ, একদম টার্মিনাল থেকেও বার্ড বেরোয়, গাছের একদম টিপ থেকেও এরকম বার্ড বেরোয়, ওটাকে আবার বলে হচ্ছে টার্মিনাল বার্ড। ওটাকে আবার বলে টার্মিনাল বার্ড। স্যার টার্মিনাল বার্ড কিসে কনভার্ট হয়? টার্মিনাল বার্ড জেনারেলি নর্মাল টাইমে লিফে কনভার্ট হয়, আর যদি সিজন হয় তাহলে ফ্লাওয়ারে কনভার্ট হয়। বুঝলা জিনিসটা? আর অ্যাক্সিলারি বার্ড কিসে কনভার্ট হয়? নিউ ব্রাঞ্চে কনভার্ট হয়। টার্মিনাল বার্ড কিসে কনভার্ট হয় বললাম? লিফে, নর্মাল টাইমে। নর্মাল টাইমে, কিন্তু সিজন হলে টার্মিনাল বার্ড কিসে কনভার্ট হয়? ফ্লাওয়ারে। এগুলো সব, এই যে বার্ড গুলো যে বের হয়ে আসছে, এই বার্ড গুলো বের হয়ে আসে এখানে ওই গ্রোয়িং টিস্যু থাকে। কোন কোন গ্রোয়িং টিস্যু? ইন্টার ক্যালারি মেরিস্টেম। কি বুঝতে পারলা জিনিসটা? তাহলে তোমাকে এখান থেকে কি কি পড়তে হবে? হোয়াট ইজ নোড, তোমাকে পড়তে হবে হোয়াট ইজ নোড, হোয়াট ইজ ইন্টার নোড, এগুলো জিনিস পড়তে হবে তো। তাহলে নোড তোমরা মার্ক করো হচ্ছে, তোমরা প্রথমে এই অ্যাক্টিভিটিটা আগে মার্ক করো, যে কোনো গাছকে কেটে দিলে, ডালটাকে কেটে দিলে ওটার গোড়ার থেকে, কাটের জায়গা থেকে আরো অনেক আহ নতুন ব্রাঞ্চ, এই যে নিউ ব্রাঞ্চেস অ্যারাইজেস ফ্রম দা নোড অফ স্টেম। এখান থেকে এত অব্দি, এই যে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তাহলে হোয়াট ইজ নোড? নোড হচ্ছে এখান থেকে এত অব্দি, আর ইন্টার নোড হচ্ছে এখান থেকে এত অব্দি।
স্যার এরকম এরকম গাছ কেটে ডালপালা বেশি করা যায়। যেমন এক্সাম্পল হচ্ছে চা গাছ, টি প্ল্যান্ট। টি প্ল্যান্টের দেখবা যারা লিফ গুলোকে প্লাগ করে, ওরা কোন লিফটাকে প্লাগ করে, নিচের দিকে না টিপের দিকে? টিপের দিকে। তারা তাহলে কি টিপের দিকটা কেটে দেওয়া দিল, তখন ওইখানে লিফের গোড়া থেকে আবার নতুন করে ইয়ে তৈরি হয়ে যায়। তাহলে এবার চলে আসা হচ্ছে এগুলো, এই যে গার্ডেনাররা এই এই ট্রিকটা ইউজ করে। ধরে নাও আহ একটা আম গাছ হয়েছে, ওই আম গাছটা বেশি হাইট হলে ভালো না কম হাইট হলে ভালো? আম আম কালেক্ট করার ক্ষেত্রে বেশি হাইট হয়ে গেলে আমগুলো অনেক উপরে উপরে হবে, তো ওটাকে কালেক্ট করা অনেক ডিফিকাল্ট। তো কি করে, আম আম গাছটা কিছুটা হাইট হওয়ার পরে আম গাছের টিপটা দেয় কেটে, যাতে ওর ব্রাঞ্চ আরো বেশি করে হয়। যত বেশি ব্রাঞ্চ তত বেশি ম্যাঙ্গো এট দ্য লোয়ার লেভেল। কি বুঝতে পারলাম? তো এইটা হচ্ছে এই যে দেখো, গার্ডেনার ইজ কাট আফটার সাম টাইম মোর ব্রাঞ্চেস অ্যাপিয়ার। এইগুলো হচ্ছে কেস বেসড কোয়েশ্চেন দিবে, এগুলো তোমাকে কেস বেসড কোয়েশ্চেন দিবে, যে গার্ডেন ফার্ডেন দিয়ে একটা গল্প টল্প কিছু একটা দিয়ে দিবে, দিয়ে তোমাকে ওটা রিলেটেড হ্যাজাবে। এগুলা জিনিস এখান থেকে ভালো করে পড়বা। তারপরে এখান থেকে এত অব্দি তাহলে একটা ব্র্যাকেট করে দাও। তাহলে প্ল্যান্টের মধ্যে আমরা তিন রকমের মেরিস্টেম পেলাম: এপিকাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম আর ইন্টারক্যালারি মেরিস্টেম। ঠিক। এইবার রেফারেন্স বইতে কিভাবে দেওয়া থাকে জিনিসটা দেখো। এই যে এপিকাল মেরিস্টেম ডেফিনেশন, লোকেশন; ল্যাটারাল মেরিস্টেম, এই এপিকাল মেরিস্টেম ডেফিনেশন, এখানে মেইনলি লোকেশন দেওয়া আছে, সিচুয়েটেড মানে কি লোকেশন। ল্যাটারাল মেরিস্টেম লোকেশন বিনিথ দা বার্ক, আমি ক্যাম্বিয়ামের নাম বলেছি, বার্কের নিচের ক্যাম্বিয়ামকে বলে কর্ক ক্যাম্বিয়াম। আর যদি একটু একটু সেন্টারের দিকে যাও তাহলে ওটার নাম কি বলে, ভাস্কুলার ক্যাম্বিয়াম। আর তারপরে বললাম ইন্টারক্যালারি মেরিস্টেম কোথায় পাওয়া যায়, বেস অফ লিফ, যেটাকে কি বলে নোড, কি না? আর কোথায় পাওয়া যায়, ইন্টারনোড। তারপরে চলে আসলো এবার ফাংশন চলে আসলো, এটা মেরিস্টেমেটিক টিস্যুর ফাংশন। কোথাও কেটে গেল সেই জায়গাটা রিপেয়ার করতে, গাছের হাইট ইনক্রিজ করতে, এগুলো এগুলো তো নেই তোমাদের। এবার আছে এপিকাল মেরিস্টেমের ফাংশন, ল্যাটারাল মেরিস্টেমের ফাংশন, ইন্টারক্যালারি মেরিস্টেমের ফাংশন। এপিকাল মেরিস্টেমের ফাংশন আমি কি বললাম, প্ল্যান্টের কি ইনক্রিজ করে, হাইট ইনক্রিজ করে। হাইট ইনক্রিজ করাকে বলে প্রাইমারি গ্রোথ। ল্যাটারাল মেরিস্টেম কি বললাম, প্ল্যান্টের কি ইনক্রিজ করে, গার্থ, একই না? গার্থ ইনক্রিজ করাকে বলে সেকেন্ডারি গ্রোথ। আর ইন্টারক্যালারি মেরিস্টেম কি করে বললাম, নিউ লিভস, নিউ ব্রাঞ্চ, এগুলো বানাতে হেল্প করে ইন্টারক্যালারি মেরিস্টেম। তাহলে এগুলো সব হয়ে গেল তোমার মেরিস্টেম্যাটিক টিস্যু। তাহলে মেরিস্টেম্যাটিক টিস্যু যদি তোমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ মেরিস্টেম্যাটিক টিস্যু, এটা একটা কোয়েশ্চেন। তাহলে লাস্ট কোয়েশ্চেন কি লিখালাম, হোয়াই প্ল্যান্টস আর অ্যানিমাল টিস্যু ডিফারেন্স। তো এবার তোমরা একটা জিনিস করবা, তোমরা হচ্ছে এই এই ফ্লো চার্টটা তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, এই যে এই ফ্লো চার্টটা তোমরা একটু ফটাফট লিখে নাও। তুমি পেজ নাম্বার দিয়ে দিও, বলে দিব। হ্যাঁ, তুমি প্রথমে সবার উপরে লেখো প্ল্যান্ট টিস্যু। পেজ নাম্বার আমারটার সাথে মিলবে কিনা, আমার এটার পেজ নাম্বার হচ্ছে 124। এটা পেজ নাম্বার 124, এস টানবে। উপরে সবার উপরে প্ল্যান্ট টিস্যু, প্ল্যান্ট টিস্যু আর ডিভাইডেড ইনটু মেরিস্টেমেটিক টিস্যু এন্ড পার্মানেন্ট টিস্যু। এই নিচের ব্র্যাকেটের এগুলো বাদ দাও, হ্যাঁ, তুমি শুধু নামগুলো লেখো, যেগুলো আমি কেটে দিচ্ছি এগুলো বাদ দিয়ে দাও, এগুলো বাদ, এগুলো বাদ দিয়ে দাও। বাকি যেগুলো কাটলাম না সেগুলো লিখবা। মেরিস্টেমেটিক টিস্যু এখানে ফটাফট লিখে দাও। তারপরে এখানে লিখবা পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু আমার পড়ানো হয়ে গেল, এপিকাল, ল্যাটারাল আর ইন্টারক্যালারি। তুমি পার্মানেন্ট টিস্যু এইখান থেকে তুমি বা যাদের জায়গা নেই তারা সাইড থেকে তুমি আর একটা টিস্যুর নাম লিখবা, সেটা হচ্ছে প্রোটেক্টিভ টিস্যু।
ওখানে লিখবা হচ্ছে প্রোটেক্টিভ টিস্যু। প্রোটেক্টিভ টিস্যুর মধ্যে আবার তুমি একটা লিখে দিবা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস, তারপরে লিখে দিবা হচ্ছে এপিব্লেমা। এপিডার্মিসের নিচে ব্র্যাকেটে লিখবা স্টোমাটা, তারপরে লিখবা হচ্ছে ট্রাইকোম। স্টোমাটা, ট্রাইকোম, এগুলা লিখে দিলা। এপিব্লেমাতে লিখবা হচ্ছে রুট হেয়ার। এটা খালি একটু অ্যাড করে দিতে হবে, বাদ বাকিটা সেম রাখবা, কারণ প্রোটেক্টিভ টিস্যুও তোমাদের আছে। আচ্ছা, এবার তোমরা তাহলে ইয়েটা করা হয়ে গেল। তোমরা এবার প্রথম এই ফ্লো চার্টের পরের কোয়েশ্চেনটা লিখে হচ্ছে হোয়াট ইজ মেরিস্টেমেটিক টিস্যু। হোয়াট ইজ মেরিস্টেমেটিক টিস্যু। এই যে দেখো এখানে মেরিস্টেমেটিক টিস্যু, হোয়াট ইজ মেরিস্টেমেটিক টিস্যু লেখো। মেরিস্টেমেটিক টিস্যুর ডেফিনেশন তোমরা পেয়ে যাবা এনসিইআরটি থেকে, পেজ নাম্বার, এটা কত নাম্বার পেজ? পেজ নাম্বারটা ইয়ে হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে। পেজ নাম্বার 29-এ পেয়ে যাবা। হ্যাঁ, পেজ নাম্বার 29-এ লিখে পেয়ে যাবা এটা। যেগুলোতে পেজ নাম্বার লিখাচ্ছি এগুলো শুধু পেজ নাম্বার লিখে রাখো, পরে এগুলো লিখে নিও। Actively dividing cells that together form a tissue called meristematic tissue. তারপরে চলে আসো, নেক্সট লেখা হচ্ছে what is what are the different types of meristematic tissue? না না, নেক্সট, what are the different types of meristematic tissue? একই সাথে লিখবা mention their location and function. Mention their location and function. মানে এপিকাল মেরিস্টেম, ওটার লোকেশন, ফাংশন, এরকম। আচ্ছা, তারপরে অবশ্যই লিখবা অ্যাক্টিভিটি 3.1 রিলেটেড কোশ্চেনস। এটাই শুধু লিখে দাও, এটাই কোশ্চেন। অ্যাক্টিভিটি 3.1 রিলেটেড কোশ্চেন। আমি কোশ্চেন তোমাকে যা খুশি দিতে পারি। অনিয়নের যে ইয়েটা, তোমাকে গ্রাফটা তুলে কোশ্চেন দিতে পারে বা ছবিটা দিয়ে কোশ্চেন দিতে পারে। অ্যাক্টিভিটি 3.1 রিলেটেড কোশ্চেন হয়ে গেল তো। নেক্সট তোমরা লেখো হচ্ছে কোনটা আমার ফোনটা অন্য কারো ফোন করে গেছে, ধরো। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো হচ্ছে হোয়াট ইজ অ্যানুয়াল গ্রোথ রিং। হোয়াট ইজ অ্যানুয়াল গ্রোথ রিং। হোয়াট ইজ অ্যানুয়াল গ্রোথ রিং। এটা এখান থেকে এত অব্দি লিখলাম। এবার নেক্সট কোশ্চেন লিখবা হচ্ছে how the age of a tree can be determined. Next question, how the age of a tree can be determined. আমি কিন্তু কোশ্চেন খুব শর্ট আর ডাইরেক্ট দিচ্ছি, এত ইজি কোশ্চেন কিন্তু হবে না, আমার এক্সামেও হবে না, জানো ভালো করে। কেন একটু কঠিনই তো আছে, এগুলো পড়ে তো আমার এক্সামে আসতে পারবো।
তোমরা ফার্স্ট এবছর এই নতুন সিলেবাসের কোনো সাজেশন হবে না। এবার শোনো ওদেরকে। আচ্ছা এইবার নেক্সট কোয়েশ্চেন লেখা হচ্ছে আচ্ছা বাই নিউ ব্রাঞ্চেস, দেখো বাই নিউ ব্রাঞ্চেস form, form, form if the tip of a plant, if the tip of a plant is cut, এটা এটা কিন্তু বলবা বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ইন্টারক্যালারি মেরিস্টেম। নেক্সট কোশ্চেন লেখো হোয়াট ইজ নোড। তারপরে কোশ্চেন লেখো হোয়াট ইজ ইন্টারনোড। এখান থেকে তো প্রচুর কোশ্চেন দিতে পারে যে আহ এই কথাগুলো এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে যে এখান থেকে এত অব্দি একটা কোশ্চেন আসতে পারে। হাউ গার্ডেনার, হাউ গার্ডেনার give the hedge, give the hedge, এই যে হেজের স্পেলিংটা দেখে নাও, HEDGE, give the hedge of a garden, give the hedge of a garden a bushy appearance। এই যে দেখো আমি এখানে আন্ডারলাইন করে দিলাম। hedge of a garden a bushy appearance, লিখলা? তারপরে এটাও লেখো, তার নেক্সট কোয়েশ্চেন যে why do grass appear after some time being mowed, MOWED, or grazed by animals, grazed by animals মানে ঘাস কাটার পরে বা ঘাস খেয়ে ফেলার পরে আবার নতুন করে ঘাস চলে আসে কেন, ওটারও অ্যান্সার হবে ইন্টারক্যালারি মেরিস্টেম। এইবার চলে আসো হচ্ছে এই প্যারাগ্রাফটা একটু তোমরা ভালো করে পড়ে নিও, এখানে লোকেশন গুলো একটু দেওয়া আছে কিন্তু আলাদা আলাদা মানে সব একসাথে দেওয়া আছে। এইবার নেক্সট চলে আসো এই কোয়েশ্চেন, এই প্যারাগ্রাফ থেকে একটা কোয়েশ্চেন হবে, এই প্যারাগ্রাফ থেকে একটা কোয়েশ্চেন হবে। কোয়েশ্চেনটা লেখা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ, যদি পড়তে আসো সিরিয়াসলি পড়তে আসবে, না হলে আসবে না। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ, এই যে এবার এই লাইনটা লিখবা, দ্য সেলস অফ দ্য মেরিস্টেমেটিক টিস্যু।
এটা এখান থেকে এত অব্দি হবে, এটা আলাদা কোশ্চেন হবে। এবার দেখো, তুমি এটার অ্যান্সারটা করিয়ে দিচ্ছি। এটার অ্যান্সারটা লিখতে হবে না, কিন্তু এটা 1 2 করে লিখবা। সেল গুলো বলেছে স্মল হয়, থিন সেল ওয়াল হয়, দেখছো তো এদিকে, লার্জ এন্ড প্রমিনেন্ট নিউক্লিয়াস হয়, ডেন্স সাইটোপ্লাজম হয়, যার মধ্যে সমস্ত অর্গানেল গুলো থাকবে, মানে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, গলগি বডি সব থাকবে। ভ্যাকিওল আর জেনারেলি অ্যাবসেন্ট, ভ্যাকিওল সাধারণত থাকে না। সেলস আর টাইটলি প্যাকড, সেলগুলোর মাঝে কোনো গ্যাপ থাকে না। উইথ লিটল অর নো ইন্টারসেলুলার স্পেস, মানে সেলের মাঝখানের গ্যাপকে ইন্টারসেলুলার স্পেস বলে, ওগুলো অত থাকে না। আর এগুলো কন্টিনিউয়াস এন্ড র্যাপিড সেল ডিভিশন করে। তাহলে আমি যদি এইখানে মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলো ড্র করি, দেখো সেলগুলো হবে স্মল, সেলগুলো হবে হচ্ছে স্মল, 1 নাম্বার। 2 নাম্বার, এইদিকে দেখো সেল ওয়াল হবে থিন, আঁকালাম। প্রমিনেন্ট নিউক্লিয়াস হবে, বড় নিউক্লিয়াস দেখা যাবে। সেল অর্গানেল গুলো থাকবে এখানে পুরো। আর ডেন্স সাইটোপ্লাজম হবে। আর দেখো সেলগুলোর মাঝে গ্যাপ খুবই কম, মানে ইন্টার সেলুলার স্পেস, ইন্টার সেলুলার স্পেস খুবই কম, নো ইন্টার সেলুলার স্পেস। 1 2 নাম্বার, এই সেলের মধ্যে কোনো ভ্যাকিওল নেই, নো ভ্যাকিওল। এই 4টা 5টা পয়েন্ট কিন্তু মুখস্থ করতেই হবে, এটা সবার ক্ষেত্রে সেম। এপিকাল, ল্যাটেরাল, ইন্টারক্যালারি, সবার সেলগুলো একই রকম দেখতে হয়। এইবার একটা কোয়েশ্চেন দিয়েছে, তোমাকে বলেছে why do you think why do you think that the cells of meristematic tissue lack vacuole? মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে ভ্যাকিউল থাকে না কেন? কারোর যদি এতটুকু কমন সেন্স থাকে, এটার অ্যান্সারটা বলো একটু দেখি। এটা এটা এটার অ্যান্সার বলার জন্য তোমাকে বেশি বায়োলজি জানতে হবে না, এটা কমন সেন্স দিয়ে অ্যান্সারটা বলা যাবে। দেখি তোমাদের রিডল সলভ করার এবিলিটি কত। যে মেরিস্টেমেটিক টিস্যুর সেলগুলোর মধ্যে বললাম না ভ্যাকিউল থাকে না কেন, এটার অ্যান্সার এখানেই লুকায় আছে, এইটার মধ্যেই লুকায় আছে। তার অ্যান্সার হচ্ছে না, বিকজ দে আর অ্যাক্টিভলি ডিভাইডিং, বিকজ দে আর অ্যাক্টিভলি ডিভাইডিং, এটাই হচ্ছে এটার অ্যান্সার। অ্যাক্টিভলি ডিভাইড হওয়ার জন্য ভ্যাকিউল ফর্ম হওয়ার টাইমই পাচ্ছে না। প্লাস এরা কোনো ফুড ফ্রুট অত স্টোর করে না, এরা উল্টা ফুড কনজিউম করে সেল ডিভিশন করার জন্য। সেল ডিভিশন করার জন্য এনার্জি লাগবে কিনা, তো ওরা অন্য সেল থেকে ফুড কনজিউম করে, ফুড ফুড স্টোর করে না। স্টোর করলে না ভ্যাকিউলের দরকার ছিল। তো এইটা হচ্ছে হোয়াই ডু, এটা তোমার এটার অ্যান্সার এটাই হবে যে বিকজ দে আর অ্যাক্টিভলি ডিভাইডিং। তার সাথে আরেকটু অ্যাড করতে পারো এন্ড দে ডু নট স্টোর এনি ফুড, এটা অ্যাড করে করে দিতে পারো। বিকজ দে আর অ্যাক্টিভলি ডিভাইডিং and do not store food and do not store food। তাহলে এর পরের দিন আমরা পার্মানেন্ট টিস্যু স্টার্ট করব, আর পার্মানেন্ট টিস্যু শুরু হবে এখান থেকে। যদিও পার্মানেন্ট টিস্যুর পয়েন্টটা নিচে আছে, কিন্তু শুরু তার আগে থেকে হবে।